এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নিত্য নতুন লাভ স্টোরি ও শিক্ষামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। লেফটেন্যান্ট কমান্ডার মোশায়েদ খানকে বিয়ে করতে না চাওয়ার কারণ কি? গম্ভীর পুরুষালী গলায় প্রশ্ন শুনে ফোন থেকে মুখ তুলে তাকায় সাবরিহা। লম্বা চওড়া লোকটাকে দেখে কপাল কুঁচকে বিরক্ত গলায় জবাব করল, এক্সকিউজ মি, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। শীতল চোখে তাকায় মুসওয়াদ, তারপর শান্ত গলায় বলল, ভুল? অদ্ভুত, আমাকে চিনতে পারছেন না আপনি? ওয়েট এ মিনিট। মেয়েটির নাম মনে করার চেষ্টা করলো মুসওয়াদ, কিন্তু কিছুতেই মনে করতে পারল না। তাই ফোন বের করে একটি নাম্বার ডায়াল করে টেবিলের উপর রাখা ফোনটার দিকে চোখ রাখে। মুসওয়াদের ডায়াল করা নম্বরে রিং হচ্ছে, কিন্তু বিপরীত থেকে কেউ কল রিসিভ করলো না। এদিকে মুসওয়াদের চোখ টেবিলের উপরে রাখা সাবরিহার ফোনের দিকে। ডায়াল করা নাম্বার বাজলেও টেবিলে থাকা ফোনটা বেজে উঠল না। মুসওয়াদ ফোনের লাইন বিচ্ছিন্ন করে মায়ের নাম্বারে কল দেয়। অসময়ে ছেলের নম্বর থেকে কল আসায় অবাক হয় আমেনা বেগম, তাই দ্রুত কল রিসিভ করলো। সাথে সাথেই কল রিসিভ হয়, আর হন্তদন্ত গলায় মুসওয়াদ জিজ্ঞাসা করল, মেয়েটার নাম কি আম্মু? কপাল কুচকায় আমেনা বেগম, তারপর বলে, কোন মেয়েটা? যার সাথে বিয়ে ঠিক করেছো। সোনালি? কেন? এমনি। কথাটা বলেই কলটা বিচ্ছিন্ন করে সাবরিহার দিকে তাকায় মুসওয়াদ। সাবরিহা এখনও কপাল কুচকে তাকিয়ে আছে। তা দেখে মুসওয়াদ জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, আই এম সরি মিস, দেয়ার ইজ এ বিন এ মিসআন্ডারস্ট্যান্ডিং হেয়ার। সাবরিহা চেয়ার টেনে বসতে বসতে বলল, যত সব মেয়েদের সাথে কথা বলার যত ধান্দা। মুহূর্তেই চোখ মুখ কুচকায় মুসওয়াদ, তারপর চোয়াল শক্ত করে বলল, এক্সকিউজ মি, হোয়াট ডিড ইউ সে? সাবরিহাও চোখ তুলে শক্ত গলায় বলল, ইয়েস, যা শুনেছেন তাই বলেছি। তারপর বিড়বিড় করে বলে, যত সব উদ্ভট লোক কোথাকার। মুসওয়াদ কিছু বলার আগেই তার ফোনটা বেজে উঠতেই মুসওয়াদ ফোন বের করলো। সেই নাম্বার থেকে কল ব্যাক এসেছে। তাই কল রিসিভ করে কিছু বলার পূর্বেই এক মেয়েলি গলায় কেউ বলল, সরি, আর একটু অপেক্ষা করুন মিস্টার মুসাওয়াত, আমি জ্যামে আটকে আছি। আর শুনুন, আমাদের টেবিলে আমার কাজিন বসে আছে, আপনি প্লিজ ওর খেয়াল রাখবেন, আর একটু অপেক্ষা করুন প্লিজ। কলটা বিচ্ছিন্ন হয়ে যায়। মুসওয়াদ সাবরিহার দিকে তাকায়। সাবরিহা বিরক্ত হয়ে আবারও ফোনে ব্যস্ত হয়ে গেছে। মুসওয়াদ মেয়েটাকে পর্যবেক্ষণ করল। শ্যামলা বর্ণের মুখ, মাথায় ঘন কালো লম্বা চুল, চোখে মুখে কোমলতার সাথে কঠোরতা সহজেই চোখে পড়বে। মুসওয়াদ ধীর গলায় জিজ্ঞাসা করে, আপনি সোনালির কাজিন? সাবরিহা আবারও বিরক্তির সাথে মাথা তুলে তাকায়। তারপর মুসওয়াদকে ভালো মতো পর্যবেক্ষণ করে। উঁচু লম্বা লোকটার শরীরের সাথে লেপ্টে আছে একটা কালো রঙের শার্ট, সাথে হাতাটুকু ফোল্ড করে হাতের কবজি পর্যন্ত ওঠানো। শক্ত ও ধারালো চোয়ালের ধপধপে গায়ের রঙের পুরুষের ধূসর রঙের চোখ জল জল করছে। ভ্রুর উপর একটা কাটা দাগ, যা সহজেই দৃষ্টি কাড়বে। এই ধূসর রঙের চোখটা এখনও দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে আছে সাবরিহার দিকে। সাবরিহা চোখ সরিয়ে নিয়ে বলল, সোনালি আপু আমার কাজিন। ফস করে একটা শ্বাস ফেলল মুসওয়াদ। তারপর চেয়ার টেনে সামনে বসে শরীর ছেড়ে দিল চেয়ারে। তারপর লম্বা শ্বাস ফেলে বলল, একটু আগে ছুটিতে বাসায় এসেছি। বাসায় আম্মুর সাথে দেখা করে শুনলাম সোনালি আমায় রিজেক্ট করেছে। তাই আমি নিজেই ওকে ফোন দিয়ে আর্জেন্ট দেখা করতে এখানে এসেছি। আর আপনাকে দেখে ভেবেছি আপনি সোনালি, আর তাই। সাবরিহা সব শুনে নির্দ্বিধায় বলল, আর আপনি ভাবলেন আমিই সোনালি? জি। আপুর ছবি দেখেননি? না। কথাটা বলেই হতাশ শ্বাস ফেলল মুসওয়াদ। আর তখনই আগমন ঘটল সোনালির। সোনালি ওদের দুজনকে দেখে ঠোঁট এলিয়ে হেসে বলল, সরি, অপেক্ষা করতে হলো, আসলে রাস্তায় এত জ্যাম ছিল। তারপর মুসওয়াদকে দেখে হেসে চেয়ার টেনে বসে বলল, আমি ভীষণভাবে দুঃখিত মিস্টার মুসাওয়াত, আপনাদের হয়রানি করিয়ে আমি লজ্জিত। অ্যাকচুয়ালি আমি একটা সিরিয়াস রিলেশনশিপে আছি। বাসায় তা বলতে না পেরে আপনার বয়সে ছুতো দেখিয়ে বিয়ের ব্যাপারটা ক্যান্সেল করেছি। ব্যাপারটা অপমানজনক মনে হলেও এখন মুসওয়াদের কাছে তেমন কিছুই লাগছে না।
তার দৃষ্টি আকর্ষণ করে আছে তার সামনে বসে থাকা এক ছোট্ট নীল জামা পরিহিত শ্যামবর্ণের মেয়ে। মেয়েটা ফোন থেকে মুখ তুলে একবারও উপরের দিকে তাকাচ্ছে না। মুসওয়াদের খুব জানতে ইচ্ছে হচ্ছে ফোনের ভিতর ঠিক কতটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে তার মতো এক সুদর্শন পুরুষকে উপেক্ষা করার ক্ষমতা রাখতে পারে। সোনালি এটা সেটা বলছিল। মুসওয়াদ সাবরিহার দিকে দৃষ্টি রেখেই গম্ভীর কণ্ঠে বলল, সোনালি, জাস্ট লেট ইট গো। আমি আপনাকে আপনার রিলেশনশিপকে বিয়ে পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করব, তবে আমার একটা শর্ত আছে। চমকায় সোনালি, সাথে সাবরিহাও। তাই ফোন থেকে চোখ ওঠাতেই তার চোখে পড়ে সরাসরি মুসওয়াদের চোখে। তাই থতমত খেয়ে আবারও মাথা নিচু করে ফেলে। সোনালি তো খুশিতে ডগমগ হয়ে বলল, আমি রাজি, আপনি বলুন। আলতো হেসে সোনালির দিকে তাকায়, তারপর ধীর গলায় বলল, আপনি শিওর? হ্যাঁ। রাতে বলবো, এখন আমি আসি। কথাটা বলেই সে টেবিল ছেড়ে উঠে দাঁড়ায়। তারপর সাবরিহার দিকে আরও একবার তাকিয়ে সোনালির দিকে তাকিয়ে বিদায় নিয়ে চলে যায়। মুসওয়াদ চলে যেতেই সাবরিহা মুখ তুলে তাকিয়ে বলল, লোকটা অদ্ভুত। সোনালি সেদিকে পাত্তা না দিয়ে বলল, থাকুক, আমার কাজ হলেই হবে। সাবরিহা বিরক্তিতে চোখ কুঁচকে বলল, আমায় ডেকেছো কেন তা বলো। শপিং করব, চল। কথাটা বলেই সাবরিহাকে টেনে নিয়ে যায় সোনালি। বাসায় ঢুকতেই আমিনা বেগমের সামনে পড়ল মুসওয়াদ। মুসওয়াদকে পর্যবেক্ষণ করে গম্ভীর কণ্ঠে বলল, তা দেখা করে কি এমন রাজ্য জয় করে ফেললেন রাজপুত্র? মুসওয়াদ শব্দ করে হেসে মায়ের কাছে এসে তার কোলে মাথা রেখে বলল, রাজ্য জয় করতে পারি আর নাই পারি, রানী পেয়ে গেছি আম্মা। ভরকালো আমিনা বেগম, তাই জিজ্ঞাসা করলেন, মানে কি? মুসওয়াদ মায়ের কোল থেকে মাথা তুলে নিজের রুমের দিকে যেতে যেতে বলল, তোমার রাজপুত্রের জন্য রাজকন্যা পেয়েছি আম্মু, ওকে আমার চাই। মুসওয়াদ চলে গেল। তবে আমিনা বেগম কিছু বুঝতে না পেরে আবারও বললেন, এসব কেমন পাগলামি মুসাবাদ? সে বয়স আছে তোমার? আর কার কথা বলছো কিছুই তো বুঝতে পারছি না। মুসওয়াদ দরজায় হাত রেখে উকি দিয়ে ড্রয়িং রুমে বসা মাকে উদ্দেশ্য করে বলল, যার থেকে রিজেক্ট খেয়েছি। কথা সম্পূর্ণ না করতে দিয়ে আমিনা বেগম হড়বড়িয়ে বলল, তুই ওই মেয়েকে বিয়ে করবি? আরে আম্মা, কথা শেষ করতে তো দাও। আমি সোনালি নয়, সাবরিহার কথা বলছি। সাবরিয়াকে? মুসওয়াদ আলতো ঠোঁট এলিয়ে লাজুক হেসে বলল, সোনালির কাজিন। হ্যাঁ তো, এই তুই ওই পরিবারে বিয়ে করবি? ভরকানো গলায় প্রশ্ন করতেই মুসওয়াদ ঠোঁট এলিয়ে নিষ্পাপ হাসল আর বলল, হ্যাঁ আম্মা, আর ওই মেয়েকেই। কথাটা বলেই মুসওয়াদ চলে যায়। আমিনা বেগম পড়লেন দারুণ চিন্তায়। কিভাবে কি করবেন, কিভাবে বিয়ের কথা ওঠাবেন? মেয়েটাকে তো তিনি দেখেননি, না দেখলে বুঝবে কি করে মেয়েটা কেমন বা অন্য কিছু। এই ছেলেটা এত পাগলাটে ধরনের, ও যে কার মতো হয়েছে আমিনা বেগম বুঝতে পারে না। এসব ভেবেই হতাশ শ্বাস ফেলল আমিনা বেগম। সোনালির নাম্বারে কল দিতেই সোনালি কল পিক করে। মুসওয়াদ জানত সোনালি তার কলের অপেক্ষাতেই ছিল, তাই গলায় নির্জীবতা ভাব এনে বলল, আমি আপনাকে সাহায্য করতে পারি, কিন্তু এক শর্তে। আর সেই শর্ত হলো। সোনালি অপেক্ষা করে, তবে জবাব না আসায় জিজ্ঞাসা করল, কি শর্ত ভাইয়া? ঠোঁট কোণে বাঁকা হেসে বলল, বেশি কিছু না, আমি আপনার কাজিনকেই বিয়ে করতে চাই। তার বন্দোবস্ত আপনিই করে দেবেন। আপনার বিয়ে দায়িত্ব আমার। সোনালি অবাক হয়ে যায়, তারপর উত্তেজিত গলায় বলল, কি সব বলছেন? ভেবে বলছেন তো? মুসওয়াদ জানত এমন একটা প্রতিক্রিয়া আসবে, তাই সেও কাঁধ নাড়িয়ে গা ছাড়া ভাব করে ডিভানের শরীর এলিয়ে দিয়ে আকাশের দিকে চোখ রেখে খাপ ছাড়া গলায় বলল, একদম ভেবে বলছি সোনালি, ডিল ইজ ডিল। এখন দ্রুত সাবরিহার নাম্বারটা আমার টেক্সট করুন। সাবরিহা ইজ অনলি 19। ব্যাপার না, ইজি, ইজ জাস্ট এ নাম্বার। এখন দ্রুত নাম্বারটা দিয়ে ধন্য করুন আমায়। ডিল ইজ ডিল সোনালি। আকাশের চাঁদটা আজকে ভীষণ সুন্দর। আকাশের চাঁদ কি আগে থেকেই সুন্দর ছিল নাকি আজকেই সাবরিহা প্রথমবার দেখছে? কে জানে। হুট করেই মুসওয়াদের মুখটা চোখের সামনে ভেসে উঠল। সাথে সাথেই মাথায় ঝাঁকায় সাবরিহা। লোকটা অদ্ভুত, তার কথা কেন মাথায় আসছে?
তার উপরে সোনালি আপু এই লোককে রিজেক্ট করেছে। এখন নিশ্চয়ই সাবরিহা কিছু বললে একটা অঘটন ঘটবে। সে চায় না তার কারণে বাড়িতে কোনো ঝামেলা হোক। ফোনের বিপ বিপ শব্দে ফোনের দিকে তাকায় মুসওয়াত। কাঙ্ক্ষিত মেসেজ এসেছে দেখে ঠোঁট বাঁকিয়ে হাসলো। সোনালি মেয়েটা এত বোকা! সাবরিহার নাম্বার পেতেই যেন অর্ধেক বিশ্বজয়ী হলো মুসওয়াদের। ধীরে ফোনটা নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে ডিভানে শরীর এলিয়ে দিয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল। নম্বর মুখস্থ করছে কিনা কে জানে। আবারও চোখ বন্ধ করলো মুসওয়াদ। তারপর মাথা এলিয়ে দিয়ে নিজের হৃৎপিণ্ডের উপর হাত রাখতেই সাবরিহার মুখটা চোখের তারায় ভাসল। সাথে বিড়বিড় করে বলল, একদম ঠিক করেননি তরঙ্গ, একদম না। আমার এমন বিপর্যয় না ঘটালেও পারতেন। ধপ করে চোখ মেলে তাকায় মুসওয়াদ। তারপর সাবরিহার নাম্বার ডায়াল করে। ফোনে রিংটোন হচ্ছে ঠিকই, তবে বিপরীত হতে কলটা রিসিভ হচ্ছে না। এদিকে মুসওয়াদ যেন ধৈর্য হারা হচ্ছে ভীষণ। লম্বা শ্বাস ফেলল মুসওয়াদ। তারপর নিজেকে শান্ত করে ডিভান থেকে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ায়। আজকে চাঁদ, আকাশে মস্ত বড় চাঁদ উঠেছে। চাঁদটা দেখতে ভালো লাগছে। সমুদ্রে থাকতে থাকতে মুসওয়াদের তেমন একটা চাঁদ দেখার ফুরসত মেলে না। মুহূর্তেই সময়ের দিকে খেয়াল এলো। রাত 1:45টার কাছাকাছি। ঘুম বোধহয় আর ধরা দেবে না। বারান্দার দোলনাটায় যেয়ে বসে আকাশের দিকে তাকিয়ে ছক সাজালো মুসওয়াদ। তারপর আবারও কল দেয় সোনালির নম্বরে। সময় ব্যবধানে কল রিসিভ হয়। সোনালি চিন্তিত গলায় শুধায়, সাবরিহার সাথে কথা হয়েছে? গম্ভীর কণ্ঠে জবাব এলো, না। কপাল কুচকায় সোনালি। তারপর ফোনটা কান থেকে নামিয়ে ফোনের দিকে তাকিয়ে আবারও ফোন কানে চেপে বলল, কিন্তু এখন তো সজাগ থাকার কথা, কল রিসিভ করেনি। স্ট্রেঞ্জ। কথা কানে ওঠালো না মুসওয়াদ। উল্টো নিজে গলা খাকড়ি দিয়ে জিজ্ঞাসা করলো, পালিয়ে বিয়ে ব্যাপারটা কেমন? চোখ বড় বড় করে ভরকায় সোনালি। কী সব বলছে? হতবাক গলায় বলল, আমি কোনো পালিয়ে বিয়ে করব না, বাবা মায়ের কথায় বিয়ে করব। ওকে ফাইন। কথাটা বলেই কলটা বিচ্ছিন্ন করলো মুসওয়াদ। তারপর ভাবতে শুরু করলো পরে কিভাবে কি করবে। সাবরিহাকে পেতে হলে আগে সোনালির ব্যাপারটা ঠিকঠাক করতে হবে। তাই ফোনে কিছু একটা টাইপ করে কাউকে পাঠিয়ে দিয়ে আবারও আকাশের পানে তাকালো। আজকে শুক্রবার, ছুটির দিন, তাই বাড়ির সব মানুষেরাই বাসায়। সাবরিহা নাস্তা করে রুমে ঢুকেছে। সোনালি পরে পরে ঘুমাচ্ছে। এই মেয়ে এমন কেন কে জানে। কফির কাপটা নিয়ে বারান্দায় যেয়ে দোলনার উপরে বসে বাড়ির গেটের দিকে তাকিয়েই কফির কাপে চুমুক দিল। হুট করেই মুসওয়াদকে দেখে কফিটুকু গলা থেকে নামালো না, কেসে উঠল। এই লোক আবার বাড়িতে কেন এসেছে? তার পিছনে সোনালির বয়ফ্রেন্ডও হচ্ছে কি? কফির কাপ রেলিংয়ের উপর রেখেই দৌড়ে রুমে ঢোকে সোনালিকে ডাকতে শুরু করলো, আপু আপু, ওই লোকের সাথে মোহিত ভাই এসছে। উফ সাবু, ঘুমোতে দে। ঘুমিয়েও না হয় আগে বলো মোহিত ভাই ওই লোকের সাথে কি করছে? চকিতে সাবরিহার দিকে তাকায় সোনালি। মুখ দেখে মনে হচ্ছে না সাবরিহা মজা করছে। তাহলে কি? লাফ দিয়ে উঠে বসে বিছানা ছাড়ল সোনালি। তারপর বলল, কোথায় দেখেছিস? মাত্রই তো বাড়িতে আসতে দেখলাম। কি বলছিস? সোনালি ভয়ে শেষ। এই লোককে ভরসা করাই ভুল হয়েছে সোনালির। এখন কোন কাণ্ড করবে কে জানে। দ্রুত ওড়না নিয়ে রুম থেকে বেরিয়ে করিডর দিয়ে নিচে তাকালো। সর্বনাশ! বাবা, চাচা সবার সাথে বসে আছে। মুসওয়াদ তার পাশেই, মাথা নিচু করে মুহিত, আর তার পাশেই হাসি হাসি মুখে আমেনা বেগম। মুহিত এতিম, তাই তো সোনালি সাহস করে এই সম্পর্কের কথা কাউকে জানাতে পারেনি। তাহলে এই লোক ওকে কোথা থেকে তুলে এনেছে? আর কি করবে এখন? সাবরিহা সোনালির পিছনে এসে দাঁড়িয়ে নিচে তাকালো। সর্বপ্রথম চোখে পড়ল মুসওয়াদের দিকে। সে বাবার সাথে কেমন হেসে হেসে কথা বলছে। হুট করেই উপরে তাকাতে সাবরিহা কেঁপে উঠল। ওই চোখে কিছু একটা তো ছিল। তাই সরে গিয়ে সোনালির পেছনে আরেকটু লুকিয়ে পড়ল। তা দেখে মুসওয়াদের মুখের হাসি আরেকটু চওড়া হলো। এক পর্যায়ে কথার মাঝে আমেনা বেগম গলায় পরিষ্কার করে বললেন, সোনালির কথা আমি শুনেছি, আমিও অনেক ভেবে দেখেছি। সোনালিকে যতটুকু দেখেছি সে চমৎকার একজন মেয়ে।
আমি জোর করব না, আর না কখনো ওদের মর্জির বাইরে যাব। সোনালি বাবা মাথা নাড়িয়ে সম্মতি দিলেন। তাই তো মেয়ের ওপর জোর করিনি আপা। তবে আমি আরো ভাবছিলাম আপনাদের মুখোমুখি কিভাবে হব। মাসোয়ারাদের ব্যাপারে যতটুকু জেনেছি, সে মেয়ের জামাই হিসাবে পাওয়া ভাগ্যের ব্যাপার বটে। আমিনা বেগম হাসলেন। তা তো ঠিক, কিন্তু আমার আরও একজন ছেলেও কিন্তু কম নয় ভাই। তবে আজকে আমি মুসাওয়াদের জন্য আসিনি, আমার এই ছেলের জন্য এসেছি। মুহিত একবার আমিনা বেগমের দিকে তাকালো। মুসওয়াদ মুহিতের দিকে তাকিয়ে ইশারায় শান্ত থাকতে বলল। মুহিত আবারও মাথা নিচু করে নিল। এদিকে আমিনা বেগমের কথায় সবার নজর মুহিতের উপরে পড়ল। এই বাড়ির সবাই জানতো মুসওয়াদ একা, তাহলে আমিনা বেগমের আরেকটা ছেলে এলো কোথা থেকে? দোতলায় দাঁড়ালো। সোনালির শরীর ভয়ে থরথর করে কাঁপছে। সাবরিহা তা বুঝতেই বোনের হাত ধরল। আমিনা বেগম হাসলেন, ফের বললেন, জন্ম দিলেই যে মা হওয়া যায় এমন নয় ভাই। তেমন ধরে নিন মোহিত আমারই ছেলে, আর আমি আমার মোহিতের জন্য আপনাদের সোনালির হাত চাইতে এসেছি। বাড়ির সবাই একটু থমকায়। সোনালি এবার বোধহয় অশ্রুপাত করবে। সাবরিহা নিজেও এই কথা শুনে চমকালো, যেন ওর চোয়াল ঝুলে পড়বে। সোনালির বাবা একবার বাড়ির সবার দিকে তাকিয়ে দেখে বললেন, তা বুঝলাম, কিন্তু ভাই, মুহিত সফটওয়্যার কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা, স্যালারিও ভালো। আমার উপর ভরসা রাখুন, আমার মুসওয়াদ থেকে কম নয়। দুজনেই বরাবর বলতে পারেন। সোনালিকে আমি হাতছাড়া করতে চাই না, তাই তো হাত চাইতে এসেছি ভাই। আপনারা একটু ভেবে দেখুন। সাবরিহার বাবা কি একটা ভেবে সোনালির বাবার কানে নিচু গলায় একটা কথা বলল। সোনালির বাবা মাথা নাড়িয়ে সায় জানিয়ে সোনালির মায়ের দিকে তাকিয়ে বললেন, মেয়েকে নিয়ে আসো। এবার মনে হয় সোনালির দম বন্ধ হয়েই মরে যাবে। সোনালি অসহায় মুখে সাবরিহার দিকে তাকাতেই সাবরিহা ওকে বোঝালো। আমিনা বেগম ফের বললেন, ভাই সাহেব, আমার আরও একটা দাবি আছে। সবাই থামল। সোনালির বাবা কপাল কুঁচকে জিজ্ঞাসা করল, বলুন। যেমনটা আপনি আগে বলেছিলেন, মুসাহাদকে যারা মেয়ের জামাই হিসেবে পাবে তারা নিঃসন্দেহে ভাগ্যবান। এখন আমি যদি আপনাদের কাছে আরও একটা প্রস্তাব রাখি, তাহলে কি আপনারা ভেবে দেখবেন? সাবরিহা একথা শুনে ভোরকে সামনে এগিয়ে এলো। সর্বপ্রথম চোখে পড়ল মুসওয়াদের দিকে। লোকটা মাথা নিচু করে হাসছে। তাহলে এসব প্ল্যান করেই এসেছে। সোনালির বাবা হাসলেন, তারপর বললেন, অবশ্যই, আপনি বলুন। আপনাদের সাথে আমার আগেই কথা হয়েছে। আপনারা যথেষ্ট আন্তরিক মানুষ। আপনাদের সাথে সম্পর্ক করতে পারলে এ তো গর্বের বিষয়ই। আমিনা বেগম হাসলেন। তারপর মুসওয়াদ আর মোহিতকে এক নজর দেখে শান্ত গলায় বললেন, আমার দুই ছেলের জন্য আপনাদের দুই মেয়ের হাত চাই। মুহূর্তেই যেন কোনো বিস্ফোরণ ঘটল ডাইনিং রুমে। সবাই একে অপরের দিকে তাকালো। সোনালি না হয় ঠিক আছে, কিন্তু আর কার কথা বলছে? কাকে বউ হিসাবে চাইছে? সবার গুনগুন করাকে থামাতে সোনালির বাবা হাত তুললেন। সাথে সাথে সবাই চুপ হয়ে গেল। সোনালির বাবা কিছু একটা ভাবল, তারপর শুধালো, আপনি কি কোনো মতে সাবরিহার কথা বলছেন? আমিনা বেগমের মুখে হাসি ফুটল। তারপর বলল, জি, তবে আমাদের জোর নেই। আপনারা ভাবুন, মেয়েকে জিজ্ঞেস করুন। দেখুন, আমরা নয় অপেক্ষা করব। আমি চাই আমার ছেলের বউ ওরাই হোক। মেয়েগুলো এত মিষ্টি যে চোখ ফেরাতে পারি না। সোনালির বাবা একটু চিন্তিত হলো। সাবরিহার বয়স তো খুব একটা নয়, এমন কিছু ভাবা কি উচিত হবে? তাই শঙ্কিত গলায় বললেন, কিন্তু সাবরিহা তো ছোট, আর বয়সের পার্থক্যও তো। আর কিছু বলার আগেই সোনালির মা বললেন, তো কি হয়েছে? আমাদের বয়সের ব্যবধান দেখেন আপনি। ছোট, তুই বল। সাবরিহার মাও মাথা নাড়িয়ে সায় জানালো। সোনালির বাবা শ্বাস ফেলল। সোনালির মা বললেন, বয়স দেখছো কেন তুমি? ওনারা যে এভাবে প্রস্তাব দেবেন তা তোমরা কল্পনা করতে পেরেছো? আমাদের মেয়েরা ভালো থাকবে, এটাই তো আমরা চাই।
আর সেখানে দুজন একসাথে থাকলে তো আমাদের চিন্তা একটু কমই হবে, তাই না? সোনালির বাবা সাবরিহার দিকে তাকিয়ে ওর বাবা শফিউলের দিকে তাকালো আর জিজ্ঞাসা করলো, তুই কি বলিস? আপনার উপরে কোনো কথা নেই ভাইজান। শফিউলের কথায় চুপ রইলেন খানিক, ফের বললেন, ওদের নিয়ে আসো। আলিমের মা দৌড়ে উপরে এলো। সাবরিহা ছোট থেকেই আলিমের মাকে এই বাড়িতে গৃহকর্মীর কাজ করতে দেখেছে। সে এলো, তবে কিছু বলার দরকার হলো না। সাবরিহা নিজেই মাথায় কাপড় তুলে সোনালীকে নিয়ে নিচে নেমে এলো। মুসওয়াত ততক্ষণে সাবরিহার দিকে তাকালো। মেয়েটার মুখে কখনো ভয় কিংবা ঘাবড়ানো প্রতিক্রিয়া দেখা যায় না। মনে হয় সে এসব কিছুতেই অভ্যস্ত। ওরা নিচে নামতেই দুজনকে বসতে বলল। আমিনা বেগম হাসলেন। সোনালীর বাবা দুই মেয়ের মুখ পরখ করল, তারপরে শান্ত কণ্ঠে বললেন, আমাদের মেয়ের আপত্তি না থাকলে আমাদেরও কোনো আপত্তি নেই। সোনালী আর সাবরিহা, তোমাদের মতামত দেও। ওদের জবাব শোনার জন্য সবাই ওর দিকে তাকিয়ে আছে। ড্রয়িং রুমের অবস্থা কিছুটা থমথমে। নিস্তব্ধতা ভেঙে মাথা নিচু করা অবস্থায় সাবরিহাই শান্ত গলায় প্রথমে বলল, বড় বাবা, আমার সময় লাগবে। শরীফুল সাহেব সাবরিহার বাবা শফিউলের দিকে তাকাতেই তিনি মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। ততক্ষণে সাবরিহার ছোট বোন মায়ের কোল থেকে নেমে এসে মুসওয়াদের সামনে দাঁড়ায়। বড় বড় চোখ করে তাকিয়ে থাকে, যেন এমন সুদর্শন পুরুষ সে কখনোই দেখেনি। তুলতুলে নরম ছোট হাতটা দিয়ে মুসওয়াদের গালে হাত রেখে বড় বড় চোখ করে আদো বলিতে বলল, চাবলিয়ালা জুবাইরটা বিয়ে করবে। মুহূর্তেই ড্রয়িং রুমের উপস্থিত সবাই হেসে ফেলল। মেয়েটা এত পাকা পাকা কথা বলে। সুমি বেগম দ্রুত ছোট মেয়েকে টেনে আবার কোলে তুলে নিল। ততক্ষণে শুভ্র এলো বাহির থেকে। বাড়ির অন্দরমহলে এত ভিড় দেখে দ্রুত ক্রিকেট ব্যাটটা ফেলে এসেই দৌড়ে দাঁড়ালো সাবরিহার সামনে। তারপর বাবার দিকে তাকিয়ে বলল, ওনারা আবার আসছে বাবা। শুভ্র সোনালীর ভাই, এবার ক্লাস 5-এ পড়ে। তার কথা হলো সে বড় হলো সাবরিহাকে বিয়ে করবে। এই নিয়ে বাড়ির সবাই কত হাসাহাসি। ছেলেটা সাবরিহা বলতে পাগল। ফের সাবরিহার সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, তুমি এখানে বসছো কেন বউ? মুসওয়াদ বড় বড় চোখে তাকালো শুভ্রের দিকে। এই বাড়িতে দেখি একটা না একটা নমুনা বের হচ্ছে, শেষ পর্যন্ত এই পুচকে। হতাশ শ্বাস বের হলো। সোনালী খুব কষ্ট করে হাসি থামানোর চেষ্টা চালাচ্ছে। এই ছেলে এখন কি করে বসে কে জানে। শরীফুল সাহেব গম্ভীর গলায় বলল, শুভ, বাচ্চামি বন্ধ করো। সাবরিয়া তোমার বোন, ওকে আপু ডাকছো না কেন? সুপ্রহ ছলছলে নয়নে তাকিয়ে রইল। ইনো আমার বউ বাবা, ওকে বিয়ে দিতে পারো না তুমি? আমি বড় হয়ে ওকে বিয়ে করে বউ বানাবো। বাচ্চা ছেলের কথা দেখো। শরীফুল সাহেব হতাশ শ্বাস ফেলে আমিনা বেগমের দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসলেন। তারপর সোনালীর মায়ের দিকে ইশারা করতেই শুভ্রকে টেনে তিনি নিয়ে গেলেন। শুভ্র সে কি কান্না! যেতে যেতে ফের চেঁচিয়ে বলল, ইনোকে আমার কাছে বিয়ে না দিলে আমি বড় হয়ে সুবাই তাকে বিয়ে করব বলে দিলাম। সবাই হতবাক মুখে শুভ্রকে দেখছে। সাবরিহা হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। মুসওয়াদ যেন আকাশ থেকে পড়ল। এ দেখি পাক্কা প্লেবয় হবে। মিনিটের মাঝে কিভাবে বউ বদল করার কথা বলছে। মোহিত একবার মুসওয়াদের দিকে তাকিয়ে সোনালী আর সাবরিহার দিকে তাকালো। এই বাড়ির সব ছেলেমেয়েগুলোই কি এমন? সোনালী কিছু বললেও বলতো, তোমার সাথে ব্রেকআপ করে বুড়ো বেটা বিয়ে করে নিব, তখন দেখবে কত ধনে কত চাল। আর এখন তার ভাই এমন কথা বলছে যা দেখে এক মুহূর্তে বলা যাবে এদের কারো ডিএনএ টেস্ট করা লাগবে না, এরা আসলেই ভাই বোন। শরীফুল সাহেব কে সে পরিস্থিতি স্বাভাবিক করতে চাইলেন। তারপর সোনালীকে জিজ্ঞাসা করল, তোমার মতামত কি আম্মাজান? সোনালী চুপ করে আছে দেখে সাবরিহা সোনালীর হাত ধরে সাহস দিল। সোনালী ভাবছে প্রথমে একবার রিজেক্ট করেছে, এখন আরেকজনকে হুট করেই হ্যাঁ বলবে কি করে। এই অস্বস্তিটা বোধহয় বাড়ির মহিলারা বুঝল। তাই সুমি বেগম নিজেই বললেন, ভাই সাহেব, সোনালীকে আমি ভেতরে নিয়ে যাই, ও আমায় জানাবে। শফিউল সাহেবও মাথা নাড়িয়ে বলল, জি ভাই, এটাই বোধহয় ভালো হবে।
শরীফুল সম্মতি দিতেই সোনালি আর সাবরিহাকে নিয়ে তিনি গেলেন। মুসওয়াত সাবরিহার চলে যাওয়া দেখল। মেয়েটা তাকে ঝুলিয়ে রাখলো। হাসল মুসওয়াত। খানিক বাদে সুমি বেগম এলেন। সবাই তার দিকে উত্তর জানার জন্য তাকিয়ে আছেন, তাই তিনি একটু কেশে বলল, আলহামদুলিল্লাহ, সোনালি রাজি। আলহামদুলিল্লাহ। বাকি সবাই একসাথেই বলে শুকরানা আদায় করলেন। তারপর শুরু হলো বিয়ের তারিখ, কখন কিভাবে আগাবে আর সঠিক সময় কবে। মুসওয়াত পাশেই বসা ছিল, মায়ের দিকে তাকিয়ে যেন মাকে বলছে, মা কিছু বলো। আমেনা বেগম ছেলের চোখের ভাষা বুঝল বোধহয়, তাই নিজেও ঢোক গিলে আলতো হেসে বলল, এক ছেলের ব্যাপারে না হয় নিশ্চিত হলাম ভাই, কিন্তু আমার এই ছেলের। শরীফুল সাহেব হাসলেন। আমেনা বেগম বললেন, ওদের যদি একটু কথা বলার ব্যবস্থা করে দিতেন তাহলে হয়তো। শমিউল সাহেব মাথা নাড়ালেন। এত ভালো পাত্র কি আর হাতছাড়া করা যায়? শমিউল সাহেব উপরে করিডোরে তাকালেন, দেখলেন সাবরিহা দাঁড়িয়ে আছে, তাই ওকে উদ্দেশ্য করে বলল, সাবরিহা, মুসাওয়াতকে নিয়ে ছাদে যাও। জি বড় আব্বু। কথাটা বলেই নিচে নেমে এলো। মুসওয়াদও উঠে দাঁড়ালো, যেন বিশ্ব জয় করতে যাচ্ছে সে। সূর্যের তাপে প্রখরতা খুব একটা নেই। আশেপাশের পরিবেশও বাতাসের মতো শান্ত শীতল। হয়তো শীতাশার আগমনী বার্তা দিচ্ছে সবাইকে। সাবরিহা শান্তভাবে বাহিরের রাস্তার দিকে তাকিয়ে আছে, আর মুসওয়াত সাবরিহার মুখ পানে তাকিয়ে সময় নিয়ে জিজ্ঞাসা করল, সময় লাগবে বলতে কতদিন লাগবে? সাবরিহা ঘুরে তাকালো মুসওয়াদের পানে, তারপর বলল, কতদিন হলে আপনার জন্য ভালো হয়? আজকেই, এক্ষুনি? কথাটা বলেই খানিক এগিয়ে এলো। সাবরিহা ভয় পেল না, উল্টো হেসে ফেলল শব্দ করে। তারপর বলল, একজন নেভি অফিসার যে আমায় প্রথমবার দেখেছে, তারপর আমার বোন থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়ে গোটা 8 দিন বাদে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, তাও আমার বোনের প্রেমিক সহ। মুসওয়াদ ভরকালো খানিক, তারপর বলল, আপনি জানতেন? প্রথমে ভেবেছিলাম আননোন নাম্বার, পরে কনফার্ম হয়েছি। আর আজকে দেখে আমি একদম শিওর এত আয়োজন কেন হচ্ছে। কিভাবে? সিক্রেট। মুসওয়াদ সরে এলো খানিকটা দূরত্বে। সাবরিহা মুসওয়াদের প্রতিক্রিয়াহীন মুখটা দেখল, তারপর শুধালো, আপনাদের ডিফেন্সে কি এইসবই শেখায়? অনেক কিছুই শেখায়, দেখবেন। না। মুসওয়াদ আলতো ঠোঁট প্রসারিত করে হাসল। সাবরিহা তার মুখ লক্ষ্য করে বলল, প্রথম দেখার পর বিয়ের প্রস্তাবনা কোনো ব্যক্তিত্বের মাঝে পড়ে বুঝি? ডিফেন্সে চাকরি করে বলে কি আমাদের অনুভূতি নেই? পাথর ভাবছেন? এই উত্তরে সাবরিহা হেসে ফেলল, তারপর বলল, এক দেখায় অনুভূতি, ইন্টারেস্টিং। আপনাকে যতটা সহজ সরল বলে মনে হয়, আপনি তার থেকেও ঢের পেঁচানো। ঠিক কেমন? এই প্রশ্নে মুসওয়াদ হেসে ফেলল, তারপর বলল, যতটা সময় নেওয়ার নিয়ে নিন। আমি উত্তরে হ্যাঁ শুনতে চাই। নাও টেক ইয়োর টাইম। কথাটা বলে মুসওয়াদ চলে গেল। সাবরিহা মুসওয়াদের প্রস্থান দেখল, তারপর আকাশের দিকে তাকিয়ে একটা লম্বা শ্বাস ফেলল। সে হ্যাঁ বলবে, তবে এত সহজে না। ভেবেই ছাদ থেকে নিচে নেমে নিজের রুমে গিয়ে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল। পাশেই সোনালি বসে আছে, তার খুশির যেন বাদই মানছে না। সাবরিহা সোনালিকে দেখল, তারপর জিজ্ঞাসা করল, ওনারা যখন তোমায় প্রথম দেখতে এসেছিল তখন আমি কোথায় ছিলাম? তো নানা বাড়ি। চট্টগ্রামে। ও। সাবরিহা সময় নিয়ে ফের বলল, আমার কেন যেন মনে হচ্ছে লোকটাকে আমি আগে কোথাও দেখেছি। সোনালি বড় বড় চোখে তাকিয়ে রইল সাবরিহার পানে। সাবরিহা ফের জিজ্ঞাসা করল, তুমি তাকে আগে দেখোনি? না, ছবি দেখেছিলাম। আর কিছু জিজ্ঞাসা করল না সাবরিহা, হাত পা ছড়িয়ে শুয়ে রইল। খানিক বাদে সুমি বেগম এলো। মাকে দেখে উঠে বসলো সাবরিহা। সুবাইতা বোনের কোলে এসে বোনকে জড়িয়ে ধরে সোনালিকে বলল, তোমার জামাই অনেক সুন্দর। সাবরিহা বোকার মতো তাকিয়ে রইল। সোনালি খিক খিক করে হেসে ফেলল, তারপর বলল, তোমার পছন্দ হয়েছে সবাই? সুবাইতা মাথা বাড়ালো। সাবরিহা হতাশ শ্বাস ফেলল। এই বাড়ির ছোট 2 সদস্য এত পাকা। হতাশ শ্বাস ফেলে মায়ের দিকে তাকাতেই সুমি বেগম বললেন, মানা করলি কেন? ছেলেটা এত ভালো, পরিবারও ছোট। বিরক্ত হলো সাবরিহা আর বলল, আমি না বলিনি আম্মা, আমার সময় লাগবে।
আগে তাকে বুঝি আমি, তারপর না হয়। তাহলে আমি কি পজিটিভ ধরে নেব? সাবরিহা একটা শ্বাস ফেলে বোনকে নিয়েই শুয়ে পড়ল। তারপর বলল, যা ভাবার ভাবো, আমার সময় লাগবে। ওর ছুটি কম, চলে যাবে তো। অসহায় গলায় জানালো সুমি বেগম। সাবরিহা একবার মায়ের দিকে তাকালো। মায়ের মুখটা দেখে মিথ্যে মনে হচ্ছে না, তাই ও মাথা নাড়িয়ে বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার 1 সপ্তাহ সময় লাগবে। এছাড়া 3 বার তার সাথে বাইরে ঘুরতে যাব। যদি ঠিকঠাক মনে হয় তাহলে হ্যাঁ, আর না হলে? তাহলেও হ্যাঁ। বিরক্ত হলেন মেয়ের উত্তরে, তাই উচ্চ গলায় বিরক্তির সাথে প্রশ্ন করলেন, এত নাটক কেন করছিস সাবরিহা? নায়িকা হব, মুভিতে কাজ করব, তাই অভিনেত্রী হবার প্র্যাকটিস করছি। এখন যাও তো, বিরক্ত করো না তো, ঘুমোবো আমি। রেস্টুরেন্টের পরিবেশ একদম শান্ত নিরিবিলি। সাবরিহা আশেপাশে তাকিয়ে পর্যবেক্ষণ করল, তারপরে নিজেকে বুঝিয়ে মুসওয়াদের দিকে তাকালো। সে ভীষণ শান্তভাবে সাবরিহার দিকে তাকিয়ে আছে। সাবরিহা মুসওয়াদের এমন দৃষ্টি উপেক্ষা করে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে শুধায়, প্রথম দেখায় আমায় বিয়ে করতে চাওয়ার কারণ? এমনি। এক ভ্রু উঁচু করল সাবরিহা। কোনো কারণ ছাড়াই এত হম্বিতম্বি করে বিয়ের সম্বন্ধ? আসলেই ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার ভেবেই একগাল হাসল সাবরিহা। তারপর সাধারণ গলায় বলল, এমনি কেউ এভাবে বিয়ের প্রস্তাব দেয়? আমি দেই। লোকটার কাছে কি সকল কথার উত্তর এমন তেড়া? কথাটা মনে মনে ভেবে একটা হতাশ শ্বাস ফেলে কফির গ্লাসে চুমুক দিতেই মুসওয়াদ শান্ত গলায় বলল, আমি আসলে জানতে চাইছিলাম ওই দিন আমাকে ইগনোর করে ফোনে কি এত দেখাচ্ছিলে। কথাটা শুনেই কেসে উঠল সাবরিহা। মুখের কফিগুলোও বেরিয়ে এলো। সাবরিহা কাশতে কাশতে টেবিল থেকে টিস্যু নিয়ে মুসওয়াদের জ্যাকেটে পরিষ্কার করে দিতে দিতে বার কয়েক সরি বলল। মুসওয়াদ প্রতিক্রিয়া করেনি। সে শান্তভাবেই বলল, ইটস ওকে, প্যানিক হবার কিছু নেই, আপনি বসুন। সাবরিহা শান্ত হলো। নিজের জায়গায় বসে অবাক গলায় জিজ্ঞাসা করল, শুধুমাত্র এই কারণেই? আমি কখন বললাম শুধু এই কারণ? তাহলে? মুসওয়াদ নীরবে সাবরিহাকে পর্যবেক্ষণ করল, তারপর শুধালো, চট্টগ্রাম গিয়েছিলেন কখন? আমার নানু বাড়ি। মুসওয়াদ হাসল। নেভি ক্যাম্প? সাবরিহার ভাবার চেষ্টা করল। নানু বাড়ি নেভি ক্যাম্প থেকে কাছেই, কেন? মুসওয়াদ হাসল, জবাব করল না। খানিক বাদে জিজ্ঞাসা করল, ক্যাম্পের আশেপাশে গিয়েছিলেন কখনো? থতমত খায় সাবরিহা। মুসওয়াদ ঠোঁট প্রস্তর করে সাবরিহার দিকে তাকিয়ে আছে, আর সাবরিহা কিছু মনে করার চেষ্টা করল। আকাশের মেঘলা ভাব যেন কমছে না, সাথে বন্যা তো আছেই। সকাল থেকে বন্যার্থীর উদ্ধার কার্যক্রমে নৌবাহিনীর ক্যাম্প থেকে লোক আসছে গ্রামে। উদ্ধার কার্যক্রমও চলমান। সাবরিহা বারান্দায় থেকে তাকিয়ে আছে গ্রামের দিকে। তারপর হতাশ শ্বাস ফেলল। ইন্টার পরীক্ষার পর নানুবাড়ি বেড়াতে এসে এমন বন্যার কবলে পড়বে সে কখনোই ভাবেনি। কিন্তু নিজের চোখে বন্যার পরিস্থিতি দেখে যেন শরীর শিউরে উঠে কাটা দিচ্ছে। ঘর থেকে ডাক পড়তেই সাবরিহা রুমের ভিতর চলে যাবে ভাবতেই তার চোখে পড়ল এক নেভি অফিসারের দিকে। লোকটার কোলে বন্যার্ত কবলিত 3 কি 4 বছর বয়সী একটি বাচ্চা মেয়ে। সাবরিহা অনেকটা সময় তাকিয়ে থেকে লোকটাকে পর্যবেক্ষণ করল। রুম থেকে আবার ডাক পড়তেই সে রুমে চলে যায়। তারপরের প্রায় 1 সপ্তাহ সময়ের বেশি গড়ায়, কিন্তু সাবরিহা কোনো কিছুতেই মন বসাতে পারছে না। ভেবেছিল এক দেখায় কি এমন হবে, কিন্তু সে কোনোভাবেই ওই নেভি অফিসারকে ভুলতে পারছিল না। তাই নিজের মাঝে আর চেপে রাখতে না পেরে মামাতো বোন ঐশ্বর্যকে জানাতেই সে চোখ বড় বড় করে তাকায়। তারপর বলে, নেভি ক্যাম্পের আশেপাশে গেলেও পাবি কি না সন্দেহ। কত কত নেভি অফিসার, তুই বুঝবি কি করে? তুই যাকে খুঁজছিস সেই ওই লোক। কথাটা শুনে হতাশ তো লেগেছিল, কিন্তু নিজের শহরে ফেরত চলে আসার আগে 4 বার সে নেভি ক্যাম্পের আশেপাশে গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সে সেই নেভি অফিসারকে দেখতে পায়নি। তারপর 1 বছর কেটে যায়, আর সাবরিহা প্রায় ভুলতেই বসেছিল ওই নেভি অফিসারকে। কিন্তু হুট করেই তার ধ্যান ভাঙতেই মুসওয়াদের মুখটা দৃশ্যমান হতেই হতভম্বের মতো উঠে দাঁড়ালো সাবরিহা, আর চেঁচিয়ে উঠল, আপনি? মুসওয়াদ শান্ত চোখে তাকিয়ে রইল, তারপর বলল, শিওর ছিলাম না। ধপ করে বসে পড়ল সাবরিহা, মাথা কাজ করছে না তার। মুসওয়াদ বলল,
প্রথমবার বন্যার সময় দেখেছি, তাছাড়া ক্যাম্পের সামনে 2 বার দেখেছি আপনাকে। 4 বার গিয়েছিলাম। মুসওয়াদ মাথা নাড়ালো। মুসওয়াদের এত শান্ত প্রতিক্রিয়া যেন হজম হলো না সাবরিহার। নিজের মনের ভেতরে কেমন যেন এলোমেলো লাগছে। তাই সময় ব্যয় না করে উঠে দাঁড়ালো সাবরিহা। মুসওয়াদ তো দেখে চিন্তিত গলায় শুধালো, এনিথিং রং? সাবরিহা দ্রুত মাথা নাড়ালো, তারপর বলল, না না, কোনো সমস্যা না, আমি বাসায় যাব। আমি আপনার সাথে পরে দেখা করে কথা বলবো। আমি এখন বাসায় যাব। সাবরিহা দেখে মোটেও স্বাভাবিক লাগছে না। তাই মুসওয়াদ বলল, আচ্ছা, আমি আপনাকে নামিয়ে দিয়ে আসছি। না, আমি একা যাব। একা যেতে পারবো আমি। সাবরিহা জোর গলায় বললেও মুসওয়াদ তা শুনল না। নিজেই এগিয়ে এসে সাবরিহার নরম হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে রেস্টুরেন্টের থেকে বের হতে হতে বলল, আমার সাথে দেখা করতে এসেছেন? আপনি এসেছেন নিজের মতো, কিন্তু যাই হোক না কেন, আপনাকে বাসায় ছেড়ে দেওয়ার দায়িত্ব আমার। মুসওয়াদের স্বাভাবিক গলায় বলা কথাগুলো কেমন যেন শান্ত করল সাবরিহাকে। কিন্তু সাবরিহা মুসওয়াদের সামনে যাতে অস্বস্তিতে না পড়ে তাই তো বাসায় যাবার কথা বলেছিল। কিন্তু তাকে এত বুঝতার হতে হবে কেন? সাবরিহা কিছু বলতে চাইল, তবে তাকে বলতে না দিয়ে বলল, আমি আর কিচ্ছু শুনতে চাই না, আর না কোনো কৈফত শুনবো। টেক ইয়োর টাইম সাবরিহা। যা আপনাকে অস্বস্তি দেবে তা নিয়ে আমরা আর কখনো কথা বলবো না। কথাটা বলেই গাড়ির সামনে এসে দাঁড়ালো ওরা। তারপর গাড়ির দরজা খুলে দিতেই সাবরিহা গাড়িতে উঠে বসলো। মুসওয়াদও ঘুরে এসে উঠে বসলো গাড়িতে। সাবরিহা নীরবে দেখতে এটা কার্যকলাপ। তাদের মাঝে আর সাবরিহা কখন যে গাড়িতে ঘুমিয়ে পড়েছিল তা টের পায়নি কেউ। যখন ঘুম ভাঙল বাসার গলির সামনে গাড়ি থামানো দেখে খানিক বিচলিত হলো। দ্রুত গাড়ি থেকে নামতেই মুসওয়াদ সামনের চায়ের দোকান থেকে এগিয়ে গেল, তার হাতে চায়ের কাপ। তা এগিয়ে দিল সাবরিহার দিকে। সাবরিহা তা নিয়ে শুধালো, কখন যে ঘুমিয়ে গেছি টের পাইনি। সমস্যা নেই। কখন এসেছি? ডাক দেননি কেন? মুসওয়াদ হাতের ঘড়িতে সময় দেখল, তারপর বলল, আরও 2 ঘন্টা আগে এসেছি, ঘুমাচ্ছিলেন, তাই ডাক দিতে ইচ্ছে করছিল না। সাবরিহা যেন কথা ভুলে গেল। তাই মুসওয়াদ থেকে বিদায় নিয়ে চলে আসবে তার আগেই মুসওয়াদ ফের বলল, 1 মিনিট। কথাটা বলেই গাড়ির পেছনের সিটে থাকা একটা বড় প্যাকেট বের করে সাবরিহার দিকে এগিয়ে দিল। সাবরিহা খানিক বিচলিত হলো। মুসওয়াদ তা বুঝতে পেরে বলল, এখানে ছোট্ট একটা গিফট আছে, না করবেন না, মা তাহলে ভীষণ মন খারাপ করবে। সাবরিহা একটা শ্বাস ফেলল। দোটানা মন নিয়ে ফোনে সময় দেখল, রাত 11টা। নেবে না ভেবে কিছু বলবে তার আগেই মুসওয়াদ ফের বলল, না নিলে এখান থেকে একটুও যেতে দেব না। সাবরিহা মুসওয়াদের মুখ দেখল, কেমন আদেশ করছে দেখো। তাই না চাইতেও ব্যাগটা নিয়ে বিদায় জানিয়ে নিজেদের বাসার বড় গলিতে প্রবেশ করল। ততক্ষণেই মুসওয়াদ গাড়িতে উঠে গাড়ির হেডলাইটটা জ্বালিয়ে দিয়েছে। সাবরিহা তো বুঝতেই পারল না, পিছনে ঘুরেই আলতো হাসল। সে কখনো কল্পনাই করেনি 1 বছর পর ঠিক এইভাবে তাদের আবার দেখা হবে। আশ্চর্য ব্যাপার। আসলেই সৃষ্টিকর্তা চাইলে সব কিছুই সম্ভব ভেবেই আবারও হাসল। ফ্রেশ হয়ে আয়নার সামনে বসে আছে সাবরিহা। পিছনে সোনালি বসে ফোন টিপছিল, কিন্তু সাবরিহাকে আয়নার সামনে বসে এমন মিটিমিটি হাসতে দেখে ও শুধায়, কি রে, এমন পাগলের মতো হাসছিস কেন? প্রেমে পড়েছিস নাকি? সাথে সাথেই থতমত খায় সাবরিহা। আশ্চর্য, সে হাসবে কেন? তাই বলল, আমি হাসবো কেন? তুমি ভুল দেখেছো। বুঝি, নতুন নতুন প্রেমে পড়লে এমনই হয়। তুমি বেশি বুঝছো আপু, এমন কিছুই না। তুমি আমার রুম থেকে যাও তো। হ্যাঁ, এখন সত্যি বললেই সব আমার দোষ। বড় মা, তোমার মেয়েকে নিয়ে যাও, জ্বালাচ্ছে আমায়। চেঁচিয়ে কথাটা বলতেই সোনালি শব্দ করে হেসে ফেলল। তারপর রুম থেকে বের হবার সময় আবারও সাবরিহাকে পিঞ্চ করে হেসে বলল, সামথিং সাবরিহা। নাথিং। এবার আমার রুম থেকে যাও, নইলে যে ঘোল খাইয়েছো সবাইকে বলে দেব। সোনালি নিজের হাসি চেপে রাখতে পারছে না। এদিকে সাবরিহার উপরও ভরসা নেই। দেখা গেল সত্যিই বলে দিয়েছে। তাই সোনালিও হার মেনে চলে যায়।
সোনালি চলে যেতেই সাবরিহা শব্দ করে হেসে ফেলল। হুট করেই আয়নায় চোখ পড়তেই থমকে যায় মেয়েটা। আসলেই কি প্রেমে পড়েছে? হ্যাঁ, পড়েছে। এক নেভি অফিসারের প্রেমে পড়েছে। প্রেমে পড়তে সময় লাগে না, কখন যে মানুষ কার মায়ায় জড়িয়ে যায় তা কেউই জানে না। সোনালিদের বিয়ের সময় ঠিক করা হয়েছিল। আজকে সবাই শপিংয়ে এসেছে। শরীফুল সাহেব আমিনা বেগমকে জানান, যেহেতু 1 সপ্তাহ গ্যাপে দুটো বিয়ে, একসাথে মার্কেটটা সেরে নিন, তাহলে সবার চাপ একটু কম পড়বে। আমিনা বেগমও ভেবে দেখলেন আসলেই বারবার আসাটাও সবার জন্য সম্ভব নয়, বেশি চাপ পড়ে যাবে। আমিনা বেগম সব কিছু ভেবেই রাজি হন। মুসওয়াতকেও এইসব জানানো হয়, তবে সে তেমন কোনো প্রতিক্রিয়া করেনি। সবাই সবার মতো শাড়ি দেখছে। সাবরিহার বার কয়েক ফোন দেখল। সে আসলে দোটানায় ভুগছে, তাকে কোন শাড়িতে বানাবে। মুসওয়াত পূর্ব দৃষ্টিতে সাবরিহাকে পর্যবেক্ষণ করল। হয়তো সে কিছু বুঝতে পেরেছে, তাই সে নিজে এগিয়ে সাবরিহার পিছনে দাঁড়ালো। ভড়কে গেল সাবরিহা, পিছনে ঘুরে তাকালো সে। মুসওয়াত প্রতিক্রিয়াহীনভাবে মাথা নিচু করে কানে কানে জিজ্ঞাসা করল, কনফিউজড? একটু। মুসওয়াত মাথা তুলে শাড়িগুলো দেখল, তারপর আবারও সাবরিহার দিকে তাকিয়ে ওর নরম ছোট্ট হাতটা নিজের হাতের মুঠোয় পুরল। তারপর বলল, আমি 3 বলার সাথে সাথে আমার সাথে এখান থেকে বের হবেন। অবাক হয় সাবরিহা, জানতে চাইল কোথায়। জবাব করল না মুসওয়াত, গুনতে শুরু করলো। 1 2 3। সাথে সাথে দুইজন খানিক দ্রুততার সাথে সবটা থেকে বের হয়ে গেল। এমন কাণ্ডে সবাই খানিক ভরকালেও আমিনা বেগম নিজের ছেলের পাগলামের ব্যাপারে অবগত, তাই তিনি ব্যাপারটা সামলে নিয়ে বলল, হয়তো অন্য শপে গিয়েছে, আপনারা দেখুন কোনটা সুন্দর। মহিলাগণও আর কিছুই ভাবল না, শাড়ি দেখতে ব্যস্ত। এদিকে সোনালি বেশ কয়েকটা শাড়ি ট্রায়াল দিয়েছে, কিন্তু কোনোটাই যেন মুহিবের পছন্দ হচ্ছে না। আবার মুহিবের পছন্দ হলে বাকিদের পছন্দ হচ্ছে না। এই নিয়ে সোনালি এবার মহা বিরক্ত। তা দেখে মুহিব নিজে থেকেই এগিয়ে এসে শাড়িটা নামালো। অনেকটা সময় নিয়ে একটা সোনালি পাড়ের লাল শাড়ি বের করলো। সবাই তা দেখল। তারপর সোনালিকে পরতে বললেই ও বিরক্ত গলায় বলল, এটা ভালো না লাগলে আমি আর কোনো কিছুই ট্রাই করব না, সরাসরি বাসায় চলে যাব। এতটুকু বলেই সে ট্রায়াল রুমে চলে গেল। সবাই বুঝতে পারল সোনালি এবার আসলেই বিরক্ত। তবুও কেউ কিছুই বলল না। মুহিব লাল রঙের দোপাট্টা দেখল। সে জানে ওই শাড়িতে সোনালিকে খুব সুন্দর দেখাবে। সোনালি সময় নিয়ে বের হলো। সবাই অবাক চোখে তাকিয়ে দেখল সোনালিকে। সর্বশেষে মুহিব একটা সুন্দর লাল রঙের দোপাট্টা নিয়ে এগিয়ে এসে সোনালির মাথায় দিয়ে দিল। তারপর হাত ধরে আয়নার সামনে এনে দাঁড় করালো। সোনালি আয়নায় অনেকটা সময় নিয়ে তাকিয়ে রইল। আসলেই তাকে এই শাড়িটা দারুণ মানিয়েছে, কি সুন্দর লাগছে। সবাই প্রশংসা করল। মুহিবের পছন্দ আসলেই সুন্দর। সাথে ঠিক করা হলো এটাই সোনালি বিয়েতে পরবে। তারপর তারা বাকি শপিং করতে অন্য শপে গেল। গাড়ি চলছে নিজস্ব গতিতে। সাবরিহা বেশ কয়েকবার মুসওয়াতকে দেখল। মুসওয়াত খুব শান্তভাবেই গাড়ি চালাচ্ছে, যেন একটু আগে কিছুই হয়নি। অথচ বাড়ির এতগুলো মানুষকে কিছু না জানিয়ে বেরিয়ে এসেছে তারা। সাবরিহা যে তাকে দেখছে তা মুসওয়াত অনেক আগেই টের পেয়েছে। তবুও সে ঘুরে তাকায়নি, শুধু বলল, আমি জানি আমি হ্যান্ডসাম, তাই বলে যে চোখ ফেরাতে পারবেন না তা তো জানতাম না। থতমত খেল সাবরিহা। মুসওয়াত হেসে ফেলল। সাবরিহা মাথা নাড়িয়ে বলল, আমি কখন আপনার দিকে তাকিয়েছিলাম? একটু আগে পর্যন্ত তাকিয়েছিলেন, এখন অস্বীকার করছেন? মিথ্যা বলা ভারী ব্যাড সাবরিহা। সাবরিহা এই কথার জবাব করল না, শুধালো, কোথায় যাচ্ছি আমরা? কোনো নদীর পাড়ে। সাবরিহা অবাক চোখে তাকালো। মুসওয়াত আর কিছু বলল না, গাড়ির স্পিড বাড়িয়ে দিল। গাড়িটা এসে থামলো এক নির্জন নদীর ঘাটে। বিকেলের রোদটা ঠিক সোনালি আলোয় মিশে গিয়ে জলের গায়ে ঝিলমিল করছে। চারিপাশে শান্ত নীরবতা, কেবল বাতাসের মৃদু শব্দ। মুসওয়াত আগে এসে সাবরিহার জন্য গাড়ির দরজা খুলে দিল। সাবরিহা নামতেই নদীর শীতল একটা গন্ধ এসে লাগলো তার চুলে, গায়ে, চোখে। নদীর দিকে তাকাতেই মুগ্ধ হলো সে। আনমনে এগিয়ে গেল সেদিকে।
মুসওয়াত কিছুক্ষণ চুপচাপ ওর দিকে তাকিয়ে রইল। তারপর গাড়ির দরজা বন্ধ করে সে নিজেও এগিয়ে এলো। হুট করে নদীর পাড়ে কেন এনেছেন? নদীর পানিতে চোখ রেখেই নরম স্বরে জিজ্ঞাসা করলো সাবরিহা। মুসওয়াত এক মুহূর্ত তাকিয়ে থাকলো ওর দিকে, তারপর হালকা হেসে বলল, কারণ এত মানুষের মধ্যে আপনাকে দেখা যায় না, এখানে একটু স্পষ্ট দেখা যায়। যদিও আমার তাকিয়ে থাকতে সমস্যা ছিল না, তবে আপনার অস্বস্তি হতো। সাবরিহা হালকা চমকে তাকালো তার দিকে। কানে যেন ধীরে ধীরে ঢুকে যাচ্ছিল মুসওয়াদের প্রতিটা শব্দ। সে মুখ ফিরিয়ে নদীর দিকে তাকালো, যেন নিজের মনের হালকা দোলা কেউ দেখতে না পায়। নিস্তব্ধ নদীর পাশের হাওয়ায় সাবরিহার ওড়না এসে মুসওয়াদের হাতে এসে ছুঁয়ে গেল। মুসওয়াদ আদুরে হেসে ধীরে সেটি নিচের আঙুলের সাথে পেঁচিয়ে নিল। সাবরিহা তা দেখল, তারপর চোখ তুলে তাকালো মুসওয়াদের দিকে। তাতে তাদের চোখ কয়েক সেকেন্ডের জন্য আটকে গেল। মনে হলো সময়টা যেন থেমে গেল তাদের চারপাশে। সাবরিহা আর কিছুই বলতে পারল না, বাতাসটা যেন থেমে গেল। নদীর ঢেউয়ের শব্দে তারা দুজনেই নিজের নিজের নিস্তব্ধতা অনুভব করতে পারল। হঠাৎ মুসওয়াদ ঘড়ি দেখে বলল, এবার ফেরা উচিত, সবাই জানলে সমস্যা হবে। সাবরিহা গাড়ির দিকে ফিরতে ফিরতে জিজ্ঞাসা করল, সবাই জানলে সমস্যা? সমস্যা না, তবে শপিং রেখে ঘুরতে এসেছি। এসব শুনলে নিশ্চয়ই তারা রাগ করবে। গাড়ির দরজা খুলে দিতে দিতে মুসওয়াদ হুট করেই বলল, ভালোবাসার কথা সবসময় মুখে বললেই বোঝানো যায় না, তা কি জানেন? সাবরিহা কিছুই বলল না, শুধু তার চোখে একটা অজানা ঝিলিক ফুটে উঠল। মুসওয়াদ গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলতে শুরু করলো। সাবরিহার মনে হলো গাড়ির জানলা দিয়ে নদীটা পিছনে সরে যাচ্ছিল, আর মুসওয়াদের ঠোঁটে একটা অচেনা কোমল হাসি ফুটে উঠল। সন্ধে ঘনিয়ে আসছে, আকাশে সোনালি ছোপ মিশে যাচ্ছে নরম অন্ধকারে। গাড়িটা থামলো সাবরিহাদের বাড়ির সামনে। মুসওয়াদ দরজা খুলে সাবরিহাকে নামতে সাহায্য করলো। তাদের মাঝে আর কোনো কথাই হলো না, তবুও চোখে যেন এক অদ্ভুত শান্তি, যা কিছু না বলেও সব বলে দিচ্ছে। সাবরিহা দরজায় পা রাখার আগেই পিছনে ফিরে তাকালো একবার। মুসওয়াদের চোখ তখনও তার উপরে স্থির। সাবরিহা হালকা কণ্ঠে বলল, ধন্যবাদ আজকের দিনটার জন্য। ধন্যবাদ দেবেন না, আমি শুধু আপনাকে একটু দেখেছিলাম, তা আমার জন্য যথেষ্ট ছিল। বলেই মুসওয়াদ গাড়ির জানলাটা উঠিয়ে নিল। গাড়ি চলে গেল। সাবরিহা জানলার পাশে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখল। রাতে বাতাসে নদীর গন্ধ যেন এখনও টের পাওয়া যায়, শীতল, নরম আর অচেনা এক অনুভবে ভরা। বাসায় আসার পর কেউ কোনো প্রশ্ন করেনি, তার জন্য একটু রিলিফ লাগছে। ফ্রেশ হয়ে যখন ড্রেসিং টেবিলে বসলো, তখনই দৃষ্টি পড়ল টেবিলের উপর একটা প্যাকেট। খুলতেই দেখলো ভিতরে রাখা 3টে শাড়ি, সবই তার পছন্দের রং, সাথে ছোট্ট একটা চিরকুটের নোট। শাড়ির রং নয়, আপনার হাসিটাই আসল সাজ, মুসাওয়াত কায়ান। সাবরিহার ঠোঁটে নরম হাসি ফুটে উঠল, সাথে হৃদয়ের কোথাও হালকা একটা দোলা বয়ে দিয়ে গেল। হয়তো এই অনুভূতি দিন দিন বাড়তেই থাকবে। ঘুম ভাঙতেই পাশে ছোট্ট একটা গিফটের বক্স দেখে অবাক হলো মুসওয়াদ। বক্সটা উঠিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। এখন সময় সকাল 11:30টার বেশি। সে তো কিছু অর্ডার করেনি, তাহলে এটা এলো কোথা থেকে? কৌতূহল মন বক্সটা নিয়ে নিজের রুম থেকে বেরিয়ে আসতে আসতে উচ্চ গলায় আমিনা বেগমকে উদ্দেশ্য করে বলল, আম্মা, এই গিফটের বক্সটা কিসের? আমি তো কিছুই অর্ডার করিনি। কথাটা বলে থামতেই চোখ পড়ল সোফায় বসা মানুষ দুটির দিকে। থমকানো মুখে তাকিয়ে রইল, যেন সে বিশ্বাস করতে চাইল। সাবরিহা নিজেও মুসওয়াদের এমন অর্ধ উন্মুক্ত বলিষ্ঠ দেহ দেখে বোকার মতো তাকিয়ে আছে। মুসওয়াদের আকর্ষণীয় দেহের মাঝে কিছু কিছু দাগও রয়েছে। দেখেই বোঝা যাচ্ছে হয়তো কোনো মিশন থেকে কিংবা কাজে থেকে এই চিহ্নগুলো হয়েছে। মুসওয়াদ যখন বুঝল সাবরিহা এসেছে, তখন বুঝতে বাকি নেই এই গিফট বক্সও সাবরিহারই দেয়া। তাই আর কোনো প্রশ্ন না করে এগিয়ে এসে সোফায় বসল। সাবরিহার সামনে বসতেই সাবরিহা থতমত মুখে চোখ সরিয়ে নিল। আমিনা বেগম পরিস্থিতি বুঝে উঠে পড়লেন আর বললেন, তোমরা কথা বলো, আমি নাস্তা নিয়ে আসছি। কথাটা বলেই সে চলে গেলেন।
মুসওয়াত মায়ের দিকে তাকিয়ে নিষ্পাপ হাসল। আমিনা বেগম কিছুই বললেন না। সাবরিহা এখনও মাথা নিচু করে আছে। আমিনা বেগমের পিছনে উঠেছিল, কিন্তু আমিনা বেগম তাকে থামিয়ে দিয়ে বলল, সাবরিয়া, তুমি এখানে বসো, আমি তোমাদের জন্য খাবার কিছু নিয়ে আসছি। অগত্যা সাবরিহাকে এখানেই বসতে হলো। মুসওয়াত এখনও একইভাবে সাবরিহার দিকে তাকিয়ে আছে। সময় নিয়ে সে শুধালো, কখন এসেছেন? কিছুক্ষণ আগে। ডাকেননি কেন? ঘুমোচ্ছিলেন তো। তাই ভাবলেন আমাকে না ডেকেই চলে যাবেন? জবাব করল না সাবরিহা। সে তো গিফটটাই দিতে এসেছিল। কিন্তু আমিনা বেগম এত গল্প করছিলেন যে কতটা সময় গেল সে টেরই পায়নি। আর শেষে মুসওয়াদের কাছে ধরাই খেলো। মুসওয়াদ সাবরিহার মুখাবয়ব দেখে সোফায় গা এলিয়ে দিল। তাতে শরীরের ভাঁজগুলো আরও আকর্ষণীয় হয়ে উঠল। সেভাবে থেকেই সে শান্ত গলায় বলল, ভারী অন্যায় করে ফেলেছেন উঠবি। এর পানিশমেন্ট কি হতে পারে বলুন তো? ভরকালো সাবরিহা। মনে মনে ভাবল, শাস্তি? কিসের শাস্তি? মুসাওয়াতকে না ডাকার? কিন্তু সে তো মুসওয়াদের ঘুম নষ্ট করতে চায়নি। তাই বলে ঠকিল মেয়েটা। মুসওয়াদ মাথা তুলে সাবরিহার পানে তাকালো। সাবরিহা ভীষণ জড়তা নিয়ে বসে আছে। মুসওয়াদ সময় নিল, তারপর বলল, ওকে ফাইন, এটা যেহেতু প্রথমবার আমি কনসিডার করতে পারি, এক শর্তে। অবাক গলায় প্রশ্ন করল সাবরিহা। শর্ত? শর্ত। সাবরিহা ঢোক গিলল। এই লোক কখন কি বলে কে জানে। লোকটার মুখে কিছুই আটকায় না, তবুও নিজেকে প্রস্তুত করে প্রশ্ন করল, বলুন। মুসওয়াদ সাবরিহার মুখটা দেখল, তারপর হেসে ফেলল আর বলল, মুড নেই, পরে বলবো। কথাটা বলেই উঠে চলে গেল নিজের রুমের উদ্দেশ্যে। এদিকে বোকার মতো তাকিয়ে রইল সাবরিহা। এই লোক এত অদ্ভুত কেন? সাবরিহা বুঝতেই পারে না। আমিনা বেগম খাবার দিয়ে দুজনকেই ডাকল। সাবরিহা বাসা থেকে খেয়েই এসেছিল, কিন্তু আমিনা বেগমের কথায় সম্মান রক্ষার্থে এসে টেবিলে বসল। মুসওয়াদ ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। একটা সাদা রঙের ঢিলেঢালা শার্ট, কালো রঙের ট্রাউজার, এক হাতে ফোন, অন্য হাত তার পকেটের ভেতর। ফোনের ভেতর যেভাবে তাকিয়ে আছে যেন কোনো গুরুত্বপূর্ণ বিষয় দেখছে সে। চুল থেকে যে পানি বেয়ে বেয়ে পড়ছে তাতে তার কোনো খেয়ালই নেই। সে এগিয়ে এসে টেবিলে চেয়ার টেনে বসল। ফোনটা পাশে রেখেই ফোনে চোখ রেখে প্লেট উল্টাতেই আমিনা বেগম খাবার এগিয়ে দিল। ও নিজের মতোই প্লেটে খাবার তুলে নিল। এভাবে না দেখে পরিমাণ মতো খাবার প্লেটে তুলতে দেখে সাবরিহা খানিক অবাক হয়। এত দক্ষ কিভাবে হয় মানুষ? আমিনা বেগম সাবরিহার মন হয়তো বুঝলো, তাই আলতো হাসলো। তারপর বলল, সব ওর বাবার অভ্যেসে হয়েছে। ওর বাবা ডিসিপ্লিন মেনে চলা মানুষ। আগে তো সকাল 5টার পর কেউ বিছানাতেই থাকতে পারতো না, এমন নিয়ম ছিল বাসায়। এখন তো ও কাজ করছে, সব মিলিয়ে ওর মতে চলছে। সাবরিহা অবাক হলো। কত নিয়ম! যদিও তাদের বাসায়ও এমন নিয়ম, 6টার পর কেউ ঘুমোতে পারবে না। ঘুম থেকে উঠে হয় বাগানে, না হয় ছাদে কমপক্ষে 30 মিনিট হাঁটাহাঁটি অথবা ব্যায়াম করতে হবে। এটা যে এখানেও হবে তা ভাবেনি সে। মুসওয়াদ খাবার খেতে খেতে মায়ের উদ্দেশ্যে বলল, আমার 3 দিনের জন্য চট্টগ্রাম যেতে হবে আম্মু। অবাক হয় আমিনা বেগম। সুধায়, এরই তো সেদিন আবার কেন যাবে? মুসওয়াদ সময় নিল, তারপর ফোন থেকে চোখ তুলে মায়ের মুখের দিকে তাকালো। মুসওয়াদের মুখটা লাল হয়ে আছে। আমিনা বেগম বুঝলেন সিরিয়াস কিছু হয়েছে, তাই আর প্রশ্ন রাখলেন না। সাবরিহা মা ও ছেলের নীরব কথোপকথন বুঝতে চাইল, তবে সে ব্যর্থ। মুসওয়াদের মুখটা অস্বাভাবিক লাগছে। কিছু হয়েছে কি? আর 1-1.5 সপ্তাহের মাঝে বিয়ে, তাহলে ছুটির মাঝে ক্যাম্পে কেন যাবে সে? মুসওয়াদ সাবরিহার পানে তাকালো। সে অতি আগ্রহী দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে জোরপূর্বক হাসার চেষ্টা করলো মুসওয়াদ। তারপর শুধু দুজনকেই বলল, কিছু হয়নি, ডিপার্টমেন্টে আমার দরকার, তাই যেতে হবে। সাবরিহা কিছু বলতে পারল না, কিন্তু সাবরিহার খুব জানতে ইচ্ছা হলো ঠিক কি এমন কাজ এসেছে যে মুহূর্তেই মুসওয়াদকে এমন বিচিত্র টানাপোড়েনে এনে দাঁড় করিয়েছে। মুসওয়াদ খাওয়া শেষ করে সময় ব্যয় না করেই নিজের রুমের দিকে চলে গেল। সাবরিহা নিজেও চলে যাবে ভেবেছিল,
আমিনা বেগম নিজে থেকেই বলল, ও এয়ারপোর্ট থেকে যাবে, একসাথেই না হয় চলে যেও, ও যাবার পথে তোমাকে নামিয়ে দিয়ে যাবে। সাবরিহা মাথা নাড়ল আর বলল, না আন্টি, আমি পারবো। তুমি পারবা তা আমি জানি সাবরিয়া, কিন্তু মুসাওয়াদ নামিয়ে দিলে আমি একটু নিশ্চিত থাকতে পারবো। এখন এত গড়িমসি করো না তো। ঠোঁট এলিয়ে হাসল সাবরিহা। আমিনা বেগম ফের বললেন, তুমি একটু বসো, আমি একটু আসছি। কথাটা বলেই দ্রুত নিজের রুমের দিকে চলে গেলেন আমিনা বেগম। খানিক সময়ের মাঝে চলেও এলেন। তার হাতে একটা স্বর্ণের জলজলে চেন। এসেই দ্রুত হাতে সাবরিহার সামনে বসে বলল, দেখে সাবরিয়া চুলগুলো ধরো দ্রুত। কিন্তু আন্টি, আহ, এত কথা নয় সাবরিয়া, প্রথমবার আমাদের বাসায় এসেছো, আর এইসব আমার নয়, তোমার হবু বোনের টাকাতে কেনা। এখন চুলগুলো ধরে সামনে আগাও দ্রুত। জড়তা কাজ করছে সাবরিহার। ততক্ষণ মুসওয়াদ বেরিয়ে এসেছে। ফর্মাল স্টাইলে সাদা শার্ট আর কালো প্যান্ট পরা, হাতে ছোট একটা ক্যারি ব্যাগ। মুসওয়াদকে সাবরিহা যে লুকেই দেখুক না কেন, কেমন একটা চার্ম মুসওয়াদের মুখে দাপিয়ে বেড়ায়। এই যে এমন ফর্মাল ক্যাজুয়াল লুকে সাবরিহার হৃৎপিণ্ডটা কেমন ধরাস ধরাস করছে। মুসওয়াদ দ্রুত তার সাথে এগিয়ে গেল দরজার দিকে। সাবরিহাও উঠে দাঁড়ালো। আমিনা বেগম এগিয়ে আসতে আসতে বলল, মুসাওয়াদ, যাওয়ার পথে সাবরিয়াকে নামিয়ে দিস, আর সাবরিয়া বাসায় পৌঁছে জানিও কিন্তু। আর এটা রাখো। কথাটা বলেই চেনটা সাবরিহার হাতে গুজে দিল। সাবরিহা হাতের পানে তাকালো, তবে কিছু বলার আগেই মুসওয়াদ সাবরিহার একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আচ্ছা আম্মু, চিন্তা করো না, আমি পৌঁছে জানাবো। এখন আসি, দোয়া রেখো। কথাটা বলেই বিদায় নিয়ে বেরিয়ে গেল তারা। লিফটের বাটন চাপতেই লিফটটা খানিক বাদে চলে এলো। মুসওয়াদ সাবরিহার হাত ধরেই লিফটে ঢুকলো। সাবরিহা কেন যেন প্রতিক্রিয়া জানাতে পারছে না, তবুও সাহস করে জিজ্ঞাসা করলো, কিছু হয়েছে? আমাদের ডিপার্টমেন্টে একজন 7 ঘন্টা যাবৎ নিখোঁজ। কি বলছেন? প্যানিকড হবেন না, এইগুলো আমাদের জন্য নর্মাল বিষয়। মুসওয়াদ যতই বলুক এগুলো স্বাভাবিক ব্যাপার, কিন্তু এসব বিষয় কখনোই স্বাভাবিক হতে পারে না। অ্যাটলিস্ট মুসওয়াদের মুখ দেখে তো তা মনেই হচ্ছে না। তবুও সাবরিহা আর কিছু বলল না। মুসওয়াদ সাবরিহার মনের উচ্চাটন বুঝল হয়তো, তাই নিজে থেকেই সাবরিহার অন্য হাতে থাকা চেইনটা নিজের হাতে নিল। তারপর ধরে সাবরিহার সামনে এলো। খুবই নরম ও ঘনিষ্ঠ উষ্ণতার সাথে ঘাট থেকে চুলগুলো সরিয়ে চেনটা গলায় পরিয়ে দিল। মুসওয়াদের স্পর্শ, উষ্ণ নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে সাবরিহাকে। সাবরিহার মনের ভিতর আরও ধকধক করছে। মুসওয়াদ চেনটা পরিয়ে দিয়ে নিচু হয়ে কানের কাছে ফিসফিস করে বলল, খুব দ্রুতই ফিরে আসবো তরঙ্গ। টিং শব্দে তখনই লিফটের দরজাটা খুলে গেল। এদিকে সাবরিহা এখনও হতভম্বের মতন হয়ে আছে। কি বলল মুসওয়াদ? কি সম্বোধন করলো তাকে? কি বোঝাতে চাইল? মুসওয়াদ আবারও সাবরিহার হাতটা নিজের হাতের ভাঁজে নিয়ে বেরিয়ে এলো লিফট থেকে। তাকে দেখে মনে হচ্ছে একটু আগে তেমন কিছুই হয়নি। সূর্যের আলোকরশ্মি যেন তীক্ষ্ণতা ছড়িয়ে দিচ্ছে। ইদানিং আবহাওয়ার অবস্থা বোঝা যায় না, এই বৃষ্টি আবার এই তীক্ষ্ণ রোদ্দুর। ভার্সিটিতে একা কাজ না থাকায় চাইতেও সাবরিহাকে আসতে হলো। ভার্সিটিতে একটা কাজ থাকায় না চাইতেও সাবরিহাকে আসতে হলো। গত 4 দিন যাবৎ মুসওয়াদের সাথে কারও যোগাযোগ নেই। আমিনা বেগম এমন পরিস্থিতির সাথে পূর্ব পরিচিত থাকলেও সাবরিহা একদমই নতুন। মুখে কোনো কিছু জিজ্ঞাসা না করলেও মনের মাঝে এক আনচান করা চিন্তা লেগেই আছে। ইউনিভার্সিটির কাজ শেষ করে যখন অডিটোরিয়ামে এসে দাঁড়ালো সাবরিহা, তখন বৃষ্টি পড়ছে। তা দেখে হতাশ শ্বাস ফেলল মেয়েটা। সকালে এত রৌদ্র দেখেই তো আজকে ছাতা নেনি, অথচ দুপুর হতে না হাতেই বৃষ্টি পড়ছে। হয়তো শীত আসার আগাম বার্তা। ব্যাগ থেকে ফোন বের করলো। একটা ক্যাব নিয়ে বাসায় যাবে এই ভেবে ফোনের দিকে তাকিয়ে ক্যাবের পরিস্থিতি দেখছিল সাবরিহা। কিন্তু আশেপাশে সবার ফিসফাস শুনে পাশে তাকালো। কী দেখে এমন ফিসফাস করে কথা বলছে তারা? তাই কৌতূহলবশত সামনে তাকাতেই দেখল মুসওয়াদ একটি ছাতা নিয়ে এগিয়ে আসছে। একটা ফিনফিনে সাদা শার্ট পরা,
বুকের কাছে দুটো বোতাম খোলা, শার্টের হাতা ভাঁজ করে একটু উপরে ওঠানো, দৃষ্টি সাবরিহার দিকে। সাবরিহা যেন বিশ্বাস হচ্ছে না এই সময় এইভাবে মুসওয়াদের উপস্থিতি। ততক্ষণে মুসওয়াদ এগিয়ে এসে সাবরিহার সামনে দাঁড়ালো। সবার দৃষ্টি এবার সাবরিহার পানে পড়ল, সাথে গুজুর গুজুর ফুসুর ফুসুর তো আছেই। সাবরিহার কাছে ব্যাপারটা একটু অস্বস্তিকর লাগলো, তাই মুসওয়াদকে আর কিছুই বলতে না দিয়ে দ্রুত মুসওয়াদের ছাতার নিচে চলে এসে বলল, দ্রুত এখান থেকে চলুন। মুসওয়াদ বুঝল না, বোকার মতো তাকিয়ে থাকে। তা দেখে সাবরিহা নিজেই মুসওয়াদের হাত টেনে ধরে ইউনিভার্সিটির মেন গেটের দিকে হাঁটা ধরল। মুসওয়াদ সাবরিহার এমন কাণ্ডে আলতো হাসল, তারপর নিম্ন গলায় বলল, জেলাস? আপনার মাথা। এই কথায় শব্দ করে হেসে ফেলল মুসওয়াদ। সাবরিহা খানিক বাদে জিজ্ঞাসা করল, এতদিন কোথায় ছিলেন? ক্যাম্পে। তা জানি, কিন্তু সমুদ্রে ছিলাম, ওইখানে নেটওয়ার্ক কাজ করে না। মানুষ একটা খবর তো দেয় নাকি? চিন্তা করছিলেন? কে আমি যে চিন্তা করব? মুসওয়াদের ঠোঁটের কোণায় আলতো হাসি দেখা গেল। তা দেখে সাবরিহা বিরক্ত হয়। এই লোকের কি সবাইকে চিন্তা দিতে ভালো লাগে? গাড়ির সামনে আসতেই মুসওয়াদ দরজা খুলে দিল। সাবরিহা বিনা প্রশ্নে গাড়িতে উঠে বসল। মুসওয়াদও ঘুরে এসে গাড়িতে উঠে বসে। পিছনের সিট থেকে একটা সাদা ও গোলাপি রঙের লিলি ফুলের একটা তোড়া তুলে দিল সাবরিহার দিকে। সাবরিহা অবাক হলো। মুসওয়াদ গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, শীত চলে এসছে, এইদিকে দোকানগুলোতেও এত দোলন চাপা খুঁজলাম, পেলাম না, তাই এটা নিয়ে এসেছি। সাবরিহার যত রাগ ছিল এক নিমেষে যেন ভ্যানিশ হয়ে গেল। গাড়ির ভেতরের লুকিং গ্লাস ঠিক করতে করতে সাবরিহার মুখের দিকে তাকালো। সাবরিহা জানলা দিয়ে বাইরে তাকিয়ে হাসছে। হয়তো মেয়েটার লজ্জায় গালগুলো লালও হয়ে গেছে, তাই মুসওয়াদকে দেখতে দিচ্ছে না। তবে মুসওয়াদের খুব ইচ্ছে হলো সাবরিহার ওই লাজুক মুখখানা দেখতে, তবে এখন নয়। নিজেকে দমিয়ে নিয়ে সামনে তাকালো, তারপর বলল, আপনি বিজি না থাকলে দুপুরে একসাথে লাঞ্চ করি? সাবরিহা ঘুরে মুসওয়াদের দিকে তাকালো। সে দক্ষভাবে এক হাতে গাড়ি চালাচ্ছে, আর ফোনে হয়তো কোথায় যাওয়া যায় তা ভাবছে। সাবরিহা সম্মতি দিল। তা দেখে মুসওয়াদ বলল, আচ্ছা, এখান থেকে 15 মিনিট পর একটা রেস্টুরেন্ট আসবে, ওইখানের রেটিং ভালো দেখাচ্ছে, যাবেন? আপনার ইচ্ছা। মুসওয়াদ গাড়ি স্লো করল, তারপর সাবরিহার দিকে তাকিয়ে বলল, জোর করছি না সাবরিহা, আপনার সম্মতি আর মতামত চাইছি। যদি আপনার কোথাও যেতে ইচ্ছে করে তা বলুন, আমার কথায় সব হবে নাকি? সাবরিহা মুসওয়াদের মুখপানে দেখল, তারপর বলল, আপনি ঠিকঠাক ফিরে এসেছেন, এটাই আমার জন্য কম কিসে বলুন। এখন চলুন। মুসওয়াদ হাসল সাবরিহার কথায়। সাবরিহা বাহিরে তাকালো। খানিক বাদে ওই দিনের কথা মনে পড়তেই জিজ্ঞাসা করল, আপনাদের ওই লোকটাকে পাওয়া গেছে? মুসওয়াদ সাবরিহার পানে এক পলক তাকালো, তারপর শুধালো, কোন লোক? আরে, যাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কি হয়েছিল? মুসওয়াদ সময় নিল, তারপর বলল, মারা গেছেন। তার সকল নিয়ম পালন করেই আজকে ফেরত এসেছি। এসে ঘুমিয়ে আপনার সাথে দেখা করে এসেছি। সাবরিহা মুসওয়াদের দিকে তাকিয়েই ছিল। মুসওয়াদের কথা শুনে বুকের ভিতর কেমন খা খা করে উঠল। মৃত্যু কি এতই সহজ? লোকটাও তো পরিবার আছে। তার পরিবারের কি অবস্থা এখন? কিভাবে সামলাচ্ছে নিজেদের? সাবরিহাকে কিছু জিজ্ঞাসা করতে না দেখে মুসওয়াদ একবার তাকালো সাবরিহার দিকে। সাবরিহার ভাবুক মুখটা দেখে বুঝতে সময় লাগেনি, তাই মুসওয়াদ শান্ত গলায় বলল, এইগুলো নিয়ে মন খারাপ করে কী লাভ? এসেছি যেহেতু একদিন যেতেই হবে। মাঝে কি করলাম, কতটুকু করলাম, আর কার মাঝে জায়গা করে নিলাম, এই তো জীবন। জীবন যতটুকু আছে তার বাঁচার মতো বাঁচতে হবে, পরে কোনো রিগ্রেট না হয়। সাবরিহা মুসওয়াদের মুখের পানে তাকালো, তারপর জিজ্ঞাসা করল, ভয় লাগে না? ভয় কিসে? পানি জীবন, পানিই মরণ। যদি মৃত্যু লেখা থাকে সাদরে গ্রহণ করব। সাবরিহার গলা জড়িয়ে আসছে, হয়তো কান্নাও করে ফেলবে। মুসওয়াদ বুঝল, তাই ধীরে সাবরিহার হাতটা নিজের হাতের মাঝে নিল। সময় ব্যয় ছাড়াই প্রথমবারের মতো ঠোঁট স্পর্শ করল হাতের পিঠে, তারপর বলল, এত চিন্তা না করে যতটুকু সময় পাবেন আমাকে দেবেন। আমি আপনাকে সবটা উজাড় করে দেব।
এছাড়া আমাদের আর কোনো কাজ নেই। সাবরিহা শান্ত হলো। ততক্ষণে রেস্টুরেন্টের সামনে এসে গেছে ওরা। মুসওয়াত আগে ছাতা নিয়ে নেমে এসে সাবরিহার জন্য গাড়ির দরজা খুলে দিল। সাবরিহা দেখল, তারপর ধীরে ধীরে নেমে এলো। বৃষ্টি থাকার কারণে দুপুর হওয়াতেও রেস্টুরেন্টটা জনমানব শূন্য বলা যায়। মুসওয়াত জিজ্ঞাসা করল, এখানে বসবেন নাকি উপরে? সাবরিহা একবার দেখল, তারপর নিম্ন গলায় বলল, উপরে বসি। ওকে চলুন। উপরে চলে এলো ওরা। সাবরিহা একটা কর্নার টেবিল দেখে এগিয়ে গেল। মুসওয়াদও বিনা বাক্যে এগিয়ে এসে সাবরিহার জন্য চেয়ার টেনে দিল। সাবরিহা দেখল, তবে সে কিছুই বলল না। মুসওয়াদ বিপরীতে এসে বসে পড়ল। ওয়েটার এসে মেনু কার্ড দিয়ে যায়। মুসওয়াদ হাসি মুখে তা নিয়ে সাবরিহার দিকে এগিয়ে দিল। সাবরিহা অবাক হয়। মুসওয়াদ শান্ত গলায় বলল, কি খাবেন অর্ডার দিন। সাবরিহা কার্ডটা নিয়ে মুসওয়াদকে দেখালো। লোকটা কি সবসময় এমনই নাকি দেখাচ্ছে? না, দেখানোর মতো লোক মুসাওয়াত নয়। তাহলে কি আসলেই? সাবরিহা আর ভাবল না। কার্ড দেখে ওয়েটারকে বলল। মুসওয়াদও ওয়েটারকে বলল, সেম। একটু সময় লাগবে স্যার, ধন্যবাদ। কথাটা বলেই ছেলেটা চলে গেল। সাবরিহা ফোন বের করে বাসায় কল দিল। মাকে জানাতেই তিনি জানালেন মুসওয়াদ তাদের জানিয়েছে, তাই চিন্তা না করে যাতে মুসওয়াদের সাথেই সময় কাটায়। সাবরিহা মুসওয়াদের দিকে তাকালো। সে ফোনে গেম খেলতে শুরু করেছে। সাবরিহা আরও টুকটাক কথা শেষ করে ফোন বিচ্ছিন্ন করলো। সাবরিহা ফোন রাখতেই মুসওয়াদও ফোন রেখে দিল। তারপর বলুন দিনকাল কেমন যায়? সাবরিহা বাইরে তাকিয়েছিল। এখান থেকে বাইরের পরিবেশ দেখতে ভালো লাগছে। সবুজ রঙের গাছগুলো পানিতে সজীব হয়ে উঠেছে। মুসওয়াদের কথা শুনতেই দৃষ্টি ঘুরিয়ে তার পানে চাইল। মুসওয়াদ ওর দিকেই তাকিয়েছিল। সাবরিহা শান্ত গলায় বলল, ভালো। আপনার? সাবরিহার শান্ত গলায় উত্তর দিতেই মুসওয়াদ বলল, ভালো। আপনি কি এমন হুটহাট চলে যাবেন? যোগাযোগও বন্ধ থাকবে? মুসওয়াদ ওর দিকে তাকালো। সাবরিহা অতি আগ্রহ নিয়ে তাকিয়ে আছে, তাই ও বলল, হ্যাঁ, আর মিশন কিংবা সমুদ্রের মাঝে থাকলেও নেটওয়ার্কের বাইরে থাকি আমরা, আর ডাক পড়লে তো যেতেই হবে। কাজ তো কাজই, তাই না? সাবরিহা মাথা নাড়ালো। মুসওয়াদ সাবরিহার প্রতিক্রিয়া দেখল, তারপর জানতে চাইল, আমার সাথে যাবেন? অবাক হয় সাবরিহা। মুসওয়াদ বলল, বিয়ের পর আমার সাথেই থাকবেন। তাহলে আপনার মা? তিনি অনুমতি দিলে তাকেও নিয়ে যাব। সাবরিহা কিছু একটা বলতে চাইল, তবে তার আগেই ওয়েটার খাবার নিয়ে এলো। মুসওয়াদ ছেলেটাকে খাবার রাখতে হেল্প করলো। সাবরিহা থমকে মুসওয়াদকে দেখল। সাবরিহাকে খাবার এগিয়ে দিয়ে মুসওয়াদ শুধু বলল, বাকি কথা পরে হবে, এখন খান, খাওয়ার সময় কথা বলতে নেই। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব আমাদের জন্য উৎসাহ। আপনাদের জন্য আরও ভালো কন্টেন্টের প্রতিশ্রুতি। আপনার ছোট্ট ক্লিকে আমাদের পথ চলা বড় হয়। আপনাদের পাশে পেলে আমরা পারবো আরও অনেক কিছু। তাই দেরি না করে এখনই এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলটি লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনের সাথে, আর সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথে।